আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব আমাদের ইংরেজি ব্যাকরণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় ন্যারেশন নিয়ে। ন্যারেশন বলতে আমরা বোঝাই আমরা যখন কোনো কথা বলি বা কোনো কিছুকে বর্ণনা করি বা ন্যারেট করি সেটাকে। আমরা যখন কারো কথা বা আমাদের কথা হুবহু বলি সেটাকে আমরা বলি ডাইরেক্ট স্পিচ, এবং আমরা যখন কারো কথা আমাদের নিজেদের ভাষায় বলি সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ আমাদের ন্যারেশন কাজ করে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ নিয়ে, এবং আমাদের স্টুডেন্টরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আশা করব আজকের ক্লাসটি করার পর তাদের প্যাসেজ ন্যারেশন সম্পর্কে যে সমস্যা রয়েছে সেগুলো সমাধান হবে। চলুন আমরা এবার ধাপে ধাপে ন্যারেশন করার সহজ নিয়ম এবং এর ধাপগুলো জেনে নিই। প্রথম নিয়ম, আমাদের রিপোর্টিং ভার্ব যেমন আমাদের সেইড, টোল, আস্কড ইত্যাদি যা রয়েছে সেগুলোর পরিবর্তন। আমাদের যদি ডাইরেক্ট স্পিচে আমরা দেখি তাহলে আমরা দেখব হি সেইড আই এম হ্যাপি, এবং যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে দেখি তাহলে আমরা দেখব যে এখানে আমাদের বলা হয়েছে যে হি সেইড, এখানে সেড এর পরিবর্তে আমাদের একটি দ্যাট ব্যবহার করেছি, এবং আমাদের আই এম এর পরিবর্তে এখানে আই এর পরিবর্তে হি, এবং এম এর পরিবর্তে আমরা ওয়াজ ব্যবহার করেছি। যে নিয়মগুলো আমরা সামনে দেখতে পারবো। অর্থাৎ আমরা বলতে পারি এখানে আমাদের একটি দ্যাট বসেছে এবং টেন্সের পরিবর্তন হয়েছে। দ্যাট শব্দটি আমাদের সরাসরি রিপোর্টিং ভার্ব সেইড এর সাথে যুক্ত হয়েছে, এবং পরোক্ষভাবে আসলে বলা হয়েছে যে আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি। এখানে আমাদের দ্যাটের যে ব্যবহার রয়েছে তা একটি লিঙ্কার হিসেবে এবং আমাদের বক্তব্যকে আরো স্পষ্টভাবে বলার উদ্দেশ্যে। আমাদের ২ নম্বর যে নিয়মটি রয়েছে একটি গুরুত্বপূর্ণ নিয়ম, যা টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন বলতে আমরা বোঝাই যদি আমাদের প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে সেটা পাস্ট টেন্স হয়ে যাবে। যদি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে সেটাও পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এবং যদি আমাদের ফিউচার টেন্স থাকে তাহলে সেটি আমাদের ইনডাইরেক্ট স্পিচে একটি উড আসবে প্লাস ভার্ব আসবে। আমরা জানি যে উড একটি মডাল অক্সিলারি, এবং এরপর আমাদের ভার্বের ভি1 ফর্ম বা বেস ফর্ম হয়ে থাকে। আমরা যদি একটু উদাহরণে লক্ষ্য করি তাহলে আমরা দেখব শি সেইড আই এম টায়ার্ড। তো এটা আমাদের একটি প্রেজেন্ট টেন্স, যার ফলে আমরা এটাকে সরাসরি পাস্টে করব। যেমন কি আমাদের শি সেইড দ্যাট শি ওয়াজ টায়ার্ড। সো আমরা এখানে এম এর পরিবর্তে আমরা এখানে সরাসরি ওয়াজ ব্যবহার করেছি এবং আই এর পরিবর্তে শি এসেছে। এরপর আমাদের প্রোনাউনের নিয়ম, অর্থাৎ প্রোনাউনকে আমরা ইনডাইরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন করি। প্রোনাউনকে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করে থাকি বা পরিবর্তন করতে হয়। যেমন যদি আমাদের ফার্স্ট পারসন থাকে তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব অনুযায়ী আমরা আমাদের সাবজেক্টকে পরিবর্তন করি। যেমন আমাদের যদি উই থাকে ইনডাইরেক্টে সেটা হবে দে। আমাদের সেকেন্ড পারসন যদি থাকে তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব অনুযায়ী অবজেক্ট হয়, এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন আমাদের ডাইরেক্ট স্পিচে বলা হচ্ছে হি সেইড টু মি আই লাভ ইউ। তো এখানে আর ইনডাইরেক্ট স্পিচে আমাদের বলা হচ্ছে হি টোল্ড মি দ্যাট হি লাভড মি। এখানে আই এর পরিবর্তে হি হয়েছে, এবং আমাদের লাভের সাথে তার পাস্ট ভি2 ফর্ম আমাদের কি লাভড হয়েছে, এবং ইউ হয়ে গেছে কি মি। সো এটা আমাদের পারসন বা প্রোনাউনের পরিবর্তন টেন্সের ক্ষেত্রে। এরপরে যদি আমরা দেখি আমাদের টাইম এবং প্লেসের পরিবর্তন, আমাদের ডাইরেক্ট স্পিচে যদি নাও থাকে তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে হবে দেন। যদি আমাদের ডাইরেক্ট স্পিচে টু থাকে তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে হবে দ্যাট ডে। যদি আমাদের থাকে টুমরো সেটা হবে দ্য নেক্সট ডে। যদি আমাদের থাকে ইয়েস্টারডে সেটা হবে দ্য প্রিভিয়াস ডে। যদি আমাদের থাকে হিয়ার তাহলে হবে আমাদের দেয়ার। আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে she said I will go tomorrow। আর যদি এটা আমরা ইনডাইরেক্ট করি তাহলে হবে she said that she would go the next day। সেখানে আমরা দুইটা ব্যবহার লক্ষ্য করতে পারি। আমরা বিগত স্লাইডে দেখেছিলাম যদি আমাদের ফিউচার বোঝায় তাহলে আমরা would প্লাস ভার্ব দিতাম। সেখানে আমাদের এই যে আমাদের উইল, যেটা আমাদের ভবিষ্যৎ বোঝাচ্ছে যে সে আগামীকাল যাবে, তাই এখানে আমরা would দিয়েছি, এবং আমাদের যে ভার্ব যেটা ছিল গো সেটাকে আমরা দিয়েছি, এবং আমাদের এই যে সময়ের যে বা আমাদের যে প্লেসের যে পরিবর্তন টুমরো, এটা আমাদের কি হয়ে গেছে দ্য নেক্সট ডে। আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপরে আমাদের 5 নম্বর নিয়মটি আমাদের ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বে আমাদের আস্ক থাকতে পারে, এবং এখানে দ্যাট এর ব্যবহার হবে না, আমাদের ডাব্লিউএস কোশ্চেন থাকে। যেমন আমাদের হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই
ইত্যাদি থাকে, এবং যদি আমাদের হচ্ছে ইয়েস বা নো হয় তাহলে আমাদের হচ্ছে ইফ বা হয় না তার ব্যবহার। আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে হি সেড টু মি ডু ইউ লাইক টি। তো এখানে হচ্ছে বলা হচ্ছে যে সে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কি চা পছন্দ করি কিনা। এটা ইনডাইরেক্ট হবে হি আস্কড, যেহেতু এখানে জিজ্ঞেস করা হয়েছে হি আস্কড মি ইফ আই লাইক ট্রিট, ইফ আই লাইক টি। অর্থাৎ এখানে যে লাইক ছিল সেটাকে আমাদের পাস্ট ফর্মে হচ্ছে চলে গিয়েছে, এবং যেহেতু কোশ্চেন করা হচ্ছে তাই এখানে আস্ক দেওয়া হয়েছে, এবং এখানে ডু এর পরিবর্তে আমরা এখানে হচ্ছে ইফ হচ্ছে ব্যবহার করেছি। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্যের। এরপর হচ্ছে আমাদের ইম্পারেটিভ বাক্য, যা হচ্ছে আমরা ব্যবহার করে থাকি আদেশ, অনুরোধ বা হচ্ছে পরামর্শের ক্ষেত্রে। আমাদের যেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব হয় সেটা হচ্ছে অর্ডারড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, টোল্ড ইত্যাদি, এবং আমাদের টু প্লাস হচ্ছে ভার্ব হয়ে থাকে। যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আমরা দেখতে পারি ডাইরেক্ট স্পিচে আমাদের বলা হচ্ছে দ্য টিচার সেড টু আস ওয়ার্ক হার্ড, আর ইনডাইরেক্টে বলা হচ্ছে দ্য টিচার অ্যাডভাইস আস টু ওয়ার্ক হার্ড। এই যে আমাদের হচ্ছে টু এবং হচ্ছে কি ভার্ব, যেটা হচ্ছে আমরা এখানে দেখছিলাম। এবং যদি আমরা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দেখি তাহলে আমাদের দেখব যে আমাদের রিপোর্টিং যে ভার্ব আছে সেখানে হচ্ছে আমাদের এক্সক্লাইমড, উইশড, প্রেড ইত্যাদি হয়ে থাকে, এবং আমাদের হচ্ছে দ্যাট এর ব্যবহার হয়ে থাকে এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং আমাদের হচ্ছে হুরে, আলস ও ইত্যাদি হচ্ছে কি পরিবর্তিত হয়ে থাকে। যেমন আমরা যদি এখানে দেখি হি সেড হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। সেখানে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে দেখি তাহলে আমরা এখানে দেখবো যে আমাদের এখানে কয়েকটি নিয়ম একসাথে রয়েছে। যেমন এই হুরে দ্বারা কি আমরা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স বুঝতে পারছি। তো এখানে আমরা লিখতেছি যে হি এক্সক্লামেড উইথ জয় দ্যাট, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ, যেটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট। সো যদি আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থাকতো সেটা আমাদের কি হয়ে যেত পাস্ট পারফেক্ট। সো আমাদের উই হয়ে গেছে দে, হ্যাভ হয়ে গেছে হ্যাড, এবং আমাদের হ্যাভ এবং হ্যাডের পর হচ্ছে আমাদের ভি থ্রি ফর্ম হয় বা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো আমাদের হচ্ছে ওন হচ্ছে ওনি আছে এবং কি দা ম্যাচ। সো এইভাবে আমরা দেখতে পারি যে আমাদের হচ্ছে যে ন্যারেশনের যে জিনিসগুলো রয়েছে বা ন্যারেশনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি একটা অন্যটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি কিছু নিয়মকে খুব ভালোভাবে করেন বা আয়ত্তে আনতে পারেন তাহলে দেখবেন যে ন্যারেশন গুলো কমপ্লিট করা বা ন্যারেশন গুলো সমাধান করা খুবই সহজ মনে হচ্ছে। এবং নিয়মের এই পাঠ চুকিয়ে আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি তাহলে আমরা দেখব যে রহিম সেড টু করিম, বা যদি ইংরেজিতে বলছে কারিম, হোয়ার আর ইউ গোয়িং, আই মেট ইউ ইয়েস্টারডে, উইল ইউ কাম টু মাই হাউস টুমরো, করিম সেড ইয়েস। আমরা যদি ইনডাইরেক্টে দেখি আমরা দেখব যে এখানে বলা হচ্ছে যে রহিম আস্কড করিম হোয়ার হি ওয়াজ, এখানে যেহেতু ডাব্লিউএস ছিল ডাব্লিউএইচ রেখে দিছে, ইউ হচ্ছে হি হয়ে গেছে এবং আরটা কি হয়ে গেছে ওয়াজ হয়ে গেছে। সো হোয়ার হি ওয়াজ গোয়িং, তারপরে হচ্ছে আই, এখানে আই হচ্ছে কি হি হয়ে গেছে। হি টোল্ড হিম দ্যাট হি হ্যাড মেড, এখানে হচ্ছে ইয়েস্টারডে আছে আমাদের পাস্ট আছে, এবং আমরা কি জানি পাস্ট থাকলে আমাদের কি হবে পাস্ট পারফেক্ট হবে। সো হি হ্যাড মেড হিম ইন দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে ইন দ্য প্রিভিয়াস ডে। হি অলসো আস্কড হিম ইফ হি উড গো, সো আমাদের এই যেখানে হচ্ছে উইল ছিল, উইল হচ্ছে আমাদের উড হয়ে গেছে, এবং উড যেহেতু আমাদের একটা মডেল অক্সিলারি তো এরপরে আমাদের কি হয় অলওয়েজ হচ্ছে আমাদের ভি ওয়ান ফর্ম হয় টু ইজ হাউস দা নেক্সট ডে, এখানে আমাদের টুমরো বলা হয়েছে এজন্য। এন্ড আমাদের করিম কি বলতেছে, করিম রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যেহেতু এখানে ইয়েস আছে, এন্ড সেড দ্যাট হি উড, অর্থাৎ অবশ্যই কি সে যাবে। এখানে আমরা আমাদের থেকে বাড়তি চাইলে একটা হচ্ছে গো যুক্ত করতে পারি, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের ডিমান্ড অনুযায়ী বা হচ্ছে আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছে কিনা তার উপর নির্ভর করে। তাই এই ছিল আমাদের ন্যারেশনের উপর ছোট্ট একটি ক্লাস। আশা করি কেউ যদি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকে এবং প্রত্যেকটা নিয়মকে অনুশীলনের মাধ্যমে আয়ত্তে আনে তাহলে অবশ্যই তার জন্য ন্যারেশন সমাধান করা খুবই সহজ হয়ে থাকবে। আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পড়াশোনার টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।